ডোপামিন এক ধরনের নিউরো ট্রান্সমিটার হরমোন। আমাদের মস্তিষ্কের রাসায়নিক বার্তাবাহক হিসেবে কাজ করে যাচ্ছে এই ডোপামিন। আনন্দের অনুভূতি দেওয়া, মোটিভেশন দেওয়া, মুড সুইং, ঘুমের সমস্যা, মনোযোগে ব্যাঘাত এগুলো করে থাকে এই ডোপামিন হরমোন। ডোপামিনকে বলা হয় ফিল গুড হরমোন। আমাদের মস্তিষ্ক একটি রিওয়ার্ড সিস্টেম বিবর্তনের সাথে সাথে অ্যাডাপ্ট করে নিয়েছে। সেটি হলো টিকে থাকার জন্য কোনো কাজ করে সেখান থেকে আমাদের মস্তিষ্ক একটি রিওয়ার্ড বা পুরস্কার চায়। এরপর সেই রিওয়ার্ডের মোটিভেশন বা উৎসাহে পরের কাজগুলো আবার সে করে। এই ডোপামিনের জন্যই আমরা আমাদের জীবনের অগণিত কাজ করে থাকি। তবে আসলেই কি ডোপামিন এত ভালো? আসছি সে কথাই। যদি প্রশ্ন করা হয় মনোযোগ সহকারে কোনো কাজ করার সময় সেই কাজে বিঘ্ন হওয়ার সম্ভাবনা থাকে সবথেকে বেশি কিসে? অধিকাংশ মানুষের উত্তর হবে ইলেকট্রনিক্স গ্যাজেটের নোটিফিকেশনে। সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন পাওয়া মাত্রই আমরা ছুটে চলি সেই দিকে। ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করতেই থাকি। কোনো একটা কাজে পুনরায় ফোকাস ফিরে পেতে সময় লাগে 23 মিনিট। অর্থাৎ প্রযুক্তির অগ্রসরতায় মানুষ হারাচ্ছে তার সবথেকে বড় অস্ত্র, ফোকাস। আমরা জানি আমরা যা করছি তাতে লাভের চেয়ে ক্ষতি বেশি, তবুও আমরা এইখান থেকে বের হতে পারি না। কারণ সোশ্যাল মিডিয়ার লাইক, কমেন্ট প্রচুর পরিমাণে ডোপামিন নিরসনের মাধ্যমে আমাদের মনোযোগের সীমাকে ক্রমশই কমিয়ে ফেলছে। ডোপামিন কম বেশি ক্ষরণের মাধ্যমে আমাদের মাঝে ভিন্ন ভিন্ন কাজের প্রতি আগ্রহ অনাগ্রহ তৈরি হয়। এই যেমন ডোপামিন সঠিক পরিমাণে ক্ষরণ হলে আমরা তখন বেশি হ্যাপি, অ্যালার্ট, ফোকাসড ও মোটিভেটেড ফিল করি। আবার ডোপামিন যদি স্বাভাবিকের তুলনায় কম ক্ষরণ হয় আমরা তখন বেশ ক্লান্ত অনুভব করি এবং নিজেদেরকে দুঃখী মনে করি। কাজে উৎসাহ আসে না। কিছু ক্ষেত্রে মেমোরি লস, মুড সুইং, ঘুমের সমস্যা, মনোযোগে ব্যাঘাতের মতো সমস্যা দেখা দেয়। যখন আমাদের কোনো কিছু ভালো লাগে তখন মস্তিষ্ক স্বাভাবিকের চেয়ে বেশি ডোপামিনের ক্ষরণ শুরু হয়, যা আনন্দের অনুভূতিকে বাড়িয়ে তোলে। এই কাজটি পুনরায় করার আগ্রহ জাগে, একটা ফিল গুড অনুভূতি জাগে, আর একে বলে রিওয়ার্ড মোটিভেশন এফেক্ট। আর এভাবেই সেই কাজের প্রতি তৈরি হয় আসক্তি। সোশ্যাল মিডিয়ায় কেউ যদি আমাদের পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার করে তাহলে আমাদের মাঝে ডোপামিন হ্রাস শুরু হয়। কেননা সোশ্যাল মিডিয়া ব্যবহারের মাধ্যমে আমরা সাময়িক আনন্দ পাই। আমরা আবার সেটা রিপিট করি, একবার নয়, বারবার। কারণ ডোপামিন আমাদের নিয়ন্ত্রণ করা শুরু করেছে। আমরা একটা তোপের মুখে পড়ে যাই। এভাবে বারবার ডোপামিন হ্রাস হতে থাকে এবং বারবার আমরা কাজটা করতেই থাকি এবং একসময় তা নেশায় রূপ নেয়। এসব কাজ নেশায় রূপ নেওয়ার কারণে আমাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। ওয়ার্কপ্লেস হোক কিংবা পারিবারিক পরিবেশ, যেখানে তৈরি হতে পারে অশান্তি। শুধু তাই নয়, নিজের প্রোডাক্টিভিটি কমে যায়, নতুন কিছু নিয়ে চিন্তা ভাবনা করার ক্ষমতা কমে যায়। একটি লুপেই যেন জীবন থেমে থাকে। এছাড়াও অনেক সময় ব্যক্তি জীবন বুঝতে পেরেও এই ডোপামিন হ্রাস ছাড়তে পারে না, আর তখনই আসে ডিটক্স। ডোপামিন ডিটক্স আমাদের এই ধরনের নেশা থেকে দূরে রাখে এবং মানসিকভাবে সুস্থ থাকতে সাহায্য করে। অর্থাৎ ডোপামিন ডিটক্স হচ্ছে যেসব জিনিস থেকে এই রকম ক্ষণিকের আনন্দ পাওয়া যায় সেসব জিনিস থেকে সাময়িক সময়ের জন্য দূরে রাখা। ডোপামিন ডিটক্স করার জন্য প্রথমত চিহ্নিত করতে হবে সেই সব জিনিসকে যে জিনিসগুলো প্রতিনিয়ত আপনার আমার ডোপামিন হ্রাস করছে। সেটা হতে পারে জাঙ্ক ফুড, লং টাইম সোশ্যাল মিডিয়া স্ক্রল করা কিংবা গেমস। দ্বিতীয়ত একটা নির্দিষ্ট সময় ঠিক করা, সেই সময়টা সেই সকল জিনিস থেকে দূরে থাকা যে সকল জিনিস ডোপামিন হ্রাস করে। যেমন ধরে নিন আপনি চাচ্ছেন সোশ্যাল মিডিয়া ডিটক্স করবেন 7 দিনের জন্য। সেক্ষেত্রে 7 দিন পুরোপুরি ফোন বা ল্যাপটপ আপনার আয়ত্ত থেকে একটু দূরে রাখতে হবে, যাতে নোটিফিকেশন আসলেই আপনি দৌড়ে চলে না যান। এভাবে একটা নির্দিষ্ট সময় ডিটক্স করলে সেই নেশার ঘোর থেকে কিছুটা সময়ের জন্য মুক্তি পাওয়া যায়। তবে ডিটক্স করলেই যে সেই নেশা একেবারে কেটে যাবে তা কিন্তু নয়। 5 দিন, 7 দিন কিংবা 15 দিন পর আপনি আবার ঠিক আগের অবস্থাতে ফিরে আসবেন।
ডোপামিন আমাদের জন্য আশীর্বাদ কিংবা অভিশাপ দুটোই হতে পারে। পার্থক্যটা তৈরি হয় আমাদের নিজের মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ কতটুকু আছে সেটার উপর ভিত্তি করে। সোশ্যাল মিডিয়ার মাত্রাতিরিক্ত ব্যবহার বাদ দিয়ে জীবন উপভোগ করা উচিত একদম নিজের মতো করে।